প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, আপনারা শুনছেন প্রেত চক্র। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রেতচক্রের 72 নম্বর এপিসোডে তোমাদের জন্য জমজমাট দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম ঘটনাটা একজন বন্ধুর ওপরে আর একটা বন্ধুর কালো জাদু করবার ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটা একজন মাছ ও পিঠে নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটে তার সাথে। আশা করছি আজকের ঘটনাগুলো তোমাদের ভালো লাগবে এবং ভয় লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এপিসোডটা তোমাদের কেমন লাগছে। আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটাতে ভিজিট করছো, যদি ঘটনা শুনে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ঘটনা শুনে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কাছেও এইরকম অদ্ভুত বা ভৌতিক ঘটনা আছে যেটা তোমরা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, তাহলে খুব সহজেই তোমরা শেয়ার করতে পারো মেইল করে pretchakro23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে আর কথা বাড়াবো না, সরাসরি প্রথম ঘটনায় চলে যাব। নমস্কার, আমি মধুমিতা। আমার বাড়ি কাকদ্বীপ। আমি প্রেতচক্রের বেশ কয়েকটি এপিসোড শুনেছি, ঘটনাগুলো ভালো লেগেছে, তাই আমারও ইচ্ছা করলো যে আমার শোনা একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটা আমার নিজের কাকুর সাথে ঘটেছিল আজ থেকে 17 বছর আগে। কাকুর বয়স এখন 35 বছর। কাকু এখনও অবিবাহিত। কাকু আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেইভাবেই লিখছি। কাকুরা 4 বন্ধু ছিল। বন্ধু বলছি ঠিকই, কিন্তু তারা জ্যাঠতুতো খুড়তুতো ভাই ছিল। আমার কাকুর নাম ননি, আর 3 জনের নাম হলো দেবা, রানা, বাদল। তখন আমাদের এলাকার এতটা উন্নত হয়নি। তখন সবে সবে কাকুদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। তেমন কাজ না থাকায় সন্ধ্যা হলেই সবাই তাস খেলতো, ক্লাবে আড্ডা মারত। একদিন সন্ধ্যাবেলা ক্লাবে আড্ডা মারতে মারতে হঠাৎ করে কারেন্ট চলে যায়। তখন মাঝে মাঝে এই রকমটা হতো, কারেন্ট চলে যাওয়া। তাস খেলা বন্ধ করে কাকুরা সবাই মিলে গল্প করতে থাকে। এই রকম গল্প করতে করতে একসময় ভূতের প্রসঙ্গ উঠে আসে। নানান রকমের ভূতের গল্প করতে করতে হঠাৎ করে উঠে আসে প্ল্যানচেটের কথা। তখন তারা ঠিক করে প্ল্যানচেট করবে। বলে রাখি, এই 4 বন্ধুদের মধ্যে 2 জন রানা ও দেবা, তারা ভূত আছে বলে কখনো বিশ্বাসই করতো না। কিন্তু আমার কাকু আর একটা বন্ধু বাদল, তারা বিশ্বাস করতো যে ভূত বলে কিছু আছে। তো তারা ঠিক করলো প্ল্যানচেট করবে। ঘর তো অন্ধকার আছেই। তারা 4 জন গোল হয়ে বসলো। বসে মাঝখানে একটা তারার মতন এঁকে মাঝখানে একটা মোমবাতি ধরালো। ধরিয়ে এক মনে তাদেরই এলাকায় মৃত এক বৃদ্ধকে মনে মনে ডাকতে থাকলো। এই রকম অনেকক্ষণ চোখ বুজে মনে মনে ডাকার পর যখন কিছু হলো না, তখন 4 জনের মধ্যে একজন বলে উঠল, ধুর, এসব বেকার, এসব প্ল্যানচেট করে কিছু হয় না, আসলে ভূত বলতেই কিছু নেই। তো তারপরে প্ল্যানচেটের কাজ বন্ধ করে তারা আবার গল্পে মেতে ওঠে। এই রকম আবার গল্প করতে করতে একসময় কালো জাদুর প্রসঙ্গ উঠে আসে এবং বাদল বলে, আমার কাছে একটা বই আছে, তার মধ্যে কিভাবে বান মারতে হয় তার প্রক্রিয়া লেখা আছে। এই কথা শুনে দেবা বলে, ধুর, কালো জাদু, এই তো একটু আগে প্ল্যানচেট করলাম, কিছুই তো হলো না, এসব কালো জাদুতেও বিশ্বাস করি না। এই রকম তর্কাতর্কি হতে হতে একসময় রানা বলল, ঠিক আছে, আমাকে বইটা একবার দিস, আমি দেখব কালো জাদু আসলে হয় কি না। তখন বাদল বলল, ঠিক আছে, বইটা দেব, কিন্তু কার ওপরে ট্রাই করবি? রানা বলল, দেবার ওপরে করব, ও তো বিশ্বাস করে না, যদি ফলে তাহলে দুজনেই বিশ্বাস করলাম যে ভূত বলে কিছু আছে। তখন বাদল বলল, না ভাই, ওর ওপরে করিস না, যদি সত্যি সত্যি কিছু হয় তখন কি করবি? তখন দেবা বলে, কেউ কিছু হবে না, আসলে ভূত বলতেই কিছু হয় না। সেদিনের মতো তারা যে যার বাড়ি চলে যায় এবং পরদিন বাদলের থেকে বইটা চেয়ে নেয় রানা
এবং ঠিক করে সামনের শনিবার সেই প্রক্রিয়াটা করবে। এই প্রক্রিয়া করবার জন্য কিছু জিনিসের প্রয়োজন ছিল, যেমন সিঁদুর, হলুদ গুঁড়ো, মোমবাতি, কর্পূর, ধূপ, একটা শোল মাছ এবং কিছু সূঁচ, আর যার উপরে ব্ল্যাক ম্যাজিক করবে তার মাথার চুল। সব জিনিসপত্র তাদের বাড়িতেই ছিল এবং গ্রামের দিক হওয়ায় একটা শোল মাছও ধরেছিল। প্রক্রিয়াটা করতে হবে রাতের বেলা। একদিন শনিবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘরের ভেতরে এই ব্ল্যাক ম্যাজিকের প্রক্রিয়া শুরু করলো। প্রথমে সিঁদুর আর হলুদ দিয়ে একটা তারার মতন আঁকলো। তার 5 কোণে 5টা মোমবাতি আর একদম মাঝখানে একটা মোমবাতি জ্বালালো এবং তার প্রত্যেকটা কোণে একটি করে ধূপ জ্বালিয়ে দিল। তারপর কয়েকটা চুল নিয়ে শোল মাছটার মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে শোল মাছটার গায়েতে ভালো করে সিঁদুর আর হলুদ মাখাতে থাকলো। মাখানো হলে ওটাকে সেই তারার মাঝখানে রেখে দিল এবং কর্পূর জ্বালিয়ে মাছটার সামনে রাখতে হলো। তারপর বইটা খুলে একটা বিশেষ মন্ত্র একটানা 13 বার জপ করে শয়তানকে ডাকতে থাকে। একটা সূঁচ নিয়ে শোল মাছটার মাথার ঠিক পেছনের অংশে বিঁধিয়ে দিল। ঠিক এই সময় রানার মা রাতে টয়লেটে যাবে বলে উঠলে দেখে ওই রাতে ছেলের ঘর থেকে একটা হালকা আলো ভেসে আসছে। তখন তার মা গিয়ে দরজা খুলে শটাং ভেতরে ঢুকে যায় এবং দেখে তার ছেলে কালো জাদু চর্চা করছে। তখন তার মা তাকে খুব বকাবকি করে এবং বলে যে ভগবানের কাছে ক্ষমা চাইতে এবং ভয় দেখায়, তুমি যার ওপরে ব্ল্যাক ম্যাজিক করছো তুমি ভাবছো হয়তো কিছু হবে না, আর যদি সত্যি সত্যি হয়ে যায় তখন তুমি কি করবে। এই কথা চিন্তা করে ছেলেটা একটু ভয় পেয়ে যায় এবং তখন সে প্রক্রিয়া সম্পন্ন না করে সব কিছু গুছিয়ে একটা প্যাকেটের ভেতরে ভরে বাইরে ফেলে দেয়। তারপর দিন রবিবার, সবাই ক্লাবে জড়ো হয় এবং সবাই তাকে জিজ্ঞাসা করে, কিরে ব্ল্যাক ম্যাজিক করলি, কোথায়, কিছু হলো না তো? তখন রানা বলে, ধুর, পুরোটা করতেই পারলাম না, মা এসে সব ভণ্ডুল করে দিল। তো সেই দিন সবাই আড্ডা মেরে গল্প করে কিছুক্ষণ পর বাড়ি চলে যায়। যেদিন সে ব্ল্যাক ম্যাজিক করে তার ঠিক 3 দিন পর দেবার হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে রক্তবমি হয়। রক্তবমি দেখে বাড়ির লোক ভয় পেয়ে তাকে একটা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং নানান রকম পরীক্ষা করে জানতে পারে যে তার শরীরে কোনো রোগই নেই। তারপরে আরও একটা আশ্চর্যকর ঘটনা ঘটে। রানাও পরদিন হঠাৎ রক্তবমি শুরু হয় এবং রানাকে ওই একই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয় যেখানে দেবা ভর্তি ছিল। একসময় তারা দুজনেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। পরে একটি কবিরাজ ডেকে তাদেরকে দেখানো হয়। কবিরাজ রানাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে কালো জাদু করার চেষ্টা করেছিলে। তখন রানা সব কিছু বলে। সব শুনে কবিরাজ বলে, তুমি কালো জাদুটা দেবার উপরে করেছিলে, তাই দেবার ওই অবস্থা হয়েছে। তখন রানা জিজ্ঞাসা করে, কিন্তু আমার সঙ্গে এই রকম হলো কেন? তখন কবিরাজ বলে, তুমি মাঝপথে শয়তানকে ডাকা বন্ধ করেছিলে, তাতে শয়তান প্রচণ্ড রেগে গেছে এবং তাই শাস্তি হিসাবে তোমাকেও একই যন্ত্রণা সে দিয়েছে। কবিরাজ এও বলে, যদি তুমি পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে তাহলে হয়তো তোমার বন্ধু বেঁচে থাকতো না, আর বলে কোনোদিনও যেন এইরকম না করতে। রানা কাকু এবং দেবা কাকু দুজনেই এখনও ভালো আছে। এটা ছিল আমার কাকুর কাছ থেকে শোনা তাদের 4 বন্ধুর জীবনে একটি অদ্ভুত ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। তাহলে কেমন লাগলো ঘটনাটি? আশা করি ভয় লেগেছে। দেখো, যে কালো জাদু করে এবং যার উপরে কালো জাদু করা হয় শেষমেশ কিন্তু দুজনেরই ক্ষতিটা হয়। তাই আমি বলবো কালো জাদু থেকে দূরে থাকো। আমরা সব সময় চেষ্টা করি এই রকম কিছু নতুন নতুন ঘটনা তোমাদের জন্য আনতে, যাতে তোমাদের শুনতে ভালো লাগে।
যদি ঘটনাটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ, কমেন্ট করে জানাচ্ছ তোমাদের মতামত, তার জন্য আমি তোমাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। তোমরা ছাড়া আমাদের এই এপিসোডগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। কিন্তু তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নেগেটিভ কমেন্ট করছে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যেটা করছেন করে যান, আমাদের লক্ষ্য কিন্তু স্থির থাকবে। আর কথা বাড়াবো না, আজকের দ্বিতীয় ঘটনাটি শুনে নেওয়া যাক। ঘটনাটি অনেক বছর আগের। আমার বাবারা 2 ভাই 1 বোন। আমাদের ঠাকুরদার আদি বাড়ি মেদিনীপুরে। ওখানে কাজবাজের অসুবিধার জন্য বাবা, মা ও আমি কলকাতায় চলে আসি। তখন আমার বয়স 12 কি 13 বছর। প্রথমে আমি আসতে রাজি হইনি, কিন্তু যেতেই হবে, কারণ বাবা কলকাতায় একা থাকতে পারবে না, আর মা সাথে গেলে আমাকে কে দেখবে। তাই এক প্রকার জোর করেই বাবা আমাদের নিয়ে চলে আসে। আর দেশের বাড়িতে ঠাকুমা দাদু থাকে, তাদেরকে আসবার জন্যও বলে। কিন্তু দাদুর অনেক জমি থাকায় এবং চাষবাস করার জন্য দাদু আর ঠাকুমা আসতে চায় না। প্রথম প্রথম বাবা প্রায় 4-5 মাস পর পর দেশের বাড়ি যেত, কিন্তু পরবর্তীকালে সেটা আর হয়ে উঠত না। আমার পড়াশোনার চাপ বাড়ছিল, তাই আর যাওয়া হতো না। কিন্তু তখন আর এখনকার দিনের মতো ফোনের সুযোগ সুবিধা ছিল না, তাই ওখানকার খবর এখানে পাওয়া খুব মুশকিল ছিল। প্রায় এই করে 1 বছরের ওপর হয়ে গিয়েছিল বাবার গ্রামের বাড়িতে যায়নি। কিন্তু হঠাৎ একদিন খবর পেল যে দাদু খুবই অসুস্থ, দাদু বাবাকে গ্রামে যেতে বলেছে। এই খবর পেয়ে বাবা তার পরদিনই বেরিয়ে গেল গ্রামে যাওয়ার জন্য। বলল, আমি আগে একা গিয়ে দেখা করে আসি, বাবা একটু সুস্থ হলে তোমাদেরকে নিয়ে যাব। বাবা গ্রামের বাড়ি যাবে শুনে মা বাড়ির জন্য পিঠে আর ইলিশ মাছ ভাজা করে বাবাকে দিয়ে পাঠিয়ে দেয়। দাদু খেতে ভালোবাসত তাই। বাবা যখন গ্রামে পৌঁছায় তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চারদিকে বেশ লাল আলো। সূর্য ডোবার আগে যেরকম হয় লাল হয়ে যায় চারদিকটা, ঠিক সেই রকম হয়ে গেছে। বাবা সারা রাস্তা বেশ ভালোই আসছিল, কিন্তু বাড়ির থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 15-20 মিনিট বাকি, সেইটুকু রাস্তা হেঁটে যেতে হয়। ওখানে কোনো গাড়ি চলে না। বাবা বেশ যাচ্ছে, বারবার পেছন থেকে কেউ যেন বলছে, কি রে, পিঠে দিবি না আমায়? আবার কিছুটা দূর যাচ্ছে, আবার কেউ বলছে, কি রে, মাছ দিবি না? বাবা ভাবছে হয়তো ধুর, ওটা মনের ভুল। বাবা নিজের মতন হেঁটেই চলেছে। এখন দাদুর বাড়ি যাওয়ার আগে একটা বাঁশের সাঁকো পড়ে, সাঁকোটা পার হয়ে যেতে হয়। হঠাৎ বাবা দেখে সাঁকোর শেষ মাথায় একটা মহিলা পিছন ঘুরে সাদা শাড়ি পরে চুপ করে বসে আছে। বাবা হেঁটে সাঁকোর দিকে এগিয়ে যায়। শেষ মাথায় যখন পৌঁছায় দেখে মহিলাটা সেখান থেকে উঠছে না। তখন বাবা বলে, আরে তুমি কে? ওঠো, আমাকে ওপারে যেতে দাও। মহিলাটা কোনো কথা বলে না, আবার বলে, আরে ওঠো, আমাকে যেতে দাও, তারপর তুমি বসো। তখন দেখে মহিলাটা উল্টো পায়ে বাবাকে বলছে, কখন দিয়ে তোকে ডাকছি, মাছ দে, পিঠে দে, শুনতে পাচ্ছিস না? তখন বাবা বুঝতে পারে যে সে কি মহা বিপদে পড়েছে। কিন্তু কি করবে বাবা? বাবা গ্রামের ছেলে, তাই অতটা ভয় না পেয়ে বলে, দাঁড়াও, দিচ্ছি, আমাকে ওপারে যেতে দাও। মহিলাটা উল্টো পা করেই সাঁকো দিয়ে হেঁটে ওপারে গিয়ে দাঁড়ায়। বাবা ওপারে গিয়ে কি করবে বুঝতে না পেরে উঠে এক ছুট মেরে একদম বাড়ির কাছে গিয়ে পৌঁছায়। সঙ্গে সঙ্গে ওই মহিলাটাও বাবার পিছু নেয়, কিন্তু বাবা বাড়ির ভেতরে ঢুকে যায় এবং তার মাকে বলে, মা, আঁশবটিটা নিয়ে আসো তো, একজনকে কাটতে হবে। এবং সঙ্গে সঙ্গে বাড়ির সামনেটা টয়লেট করে দেয়, যাতে কেউ সেটা ডিঙিয়ে ভেতরে না আসতে পারে। তখন ওই মহিলা যাওয়ার সময় বলে, আজকের মতন বেঁচে গেলি, পরে যেদিন পাবো সেদিন আর ছেড়ে দেব না। তারপর
বাবা সেই ব্যাগে নিয়ে আসা মাছগুলো ও পিঠে সব ফেলে দেয়, সেগুলো আর খায় না। পরে যখনই আমরা সবাই আসি দাদুকে দেখতে, তখন মা পিঠে ও মাছ ভেজে দাদু ঠাকুমাকে খাওয়ায়। এই ছিল দাদা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। জানি না ঘটনাটা তোমার কেমন লাগবে, কিন্তু ঘটনাটা সত্যি। বাবা এখনও আমাদেরকে বলে। যদি তোমার মনে হয় তাহলে শেয়ার করো, আমার বাবার খুব ভালো লাগবে। আজকে পরপর দুটো জমজমাট ঘটনা শুনে নিলাম। তোমাদের কেমন লাগলো ঘটনাগুলি? আজকের কোন ঘটনাটা বেশি ভয় লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমাদের পাশে থেকো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটিকে, আর নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থেকো। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে একদম দেরি না করে আমাদেরকে চটপট মেল করে ফেলো প্রেতচক্র23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অন্ধবিশ্বাসকে সাপোর্ট করে না। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনাগুলিকে খোলা মনে শুনবে। আর আশা রাখবো পরবর্তী দিনগুলোতে তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের এই ছোট্ট প্রয়াসটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।